নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় হাদি হত্যাকাণ্ডের তদন্ত। আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শরীফ ওসমান হাদি তার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারা বনগাঁ সীমান্তে গত শনিবার গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে ধৃতরা ওই টাস্ক ফোর্সের অধীনে আছে আদালতের নির্দেশে। এই ধরনের ঘটনাতে অর্থাৎ এই ধরনের দুষ্কৃতী গ্রেপ্তার হলে পরে তখন সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে যোগাযোগ হয়। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস রবিবার ছুটির দিনেই তারা টাস্ক ফোর্সকে চিঠি দিয়েছে এবং পশ্চিমবঙ্গ পুলিশকেও চিঠি দিয়েছে যে এদের সম্পর্কে তারা বিস্তারিত তথ্য চেয়েছে। এছাড়া ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও উপদূতাবাস এবং দিল্লির বাংলাদেশ হাই কমিশন তারা কনসুলার অ্যাক্সেস চেয়েছে। কনসুলার অ্যাক্সেস বলতে অর্থাৎ হাই কমিশনের বা ডেপুটি হাই কমিশনের অফিসারেরা তারা এই দুষ্কৃতীদের সঙ্গে হেফাজতে গিয়ে কথাবার্তা বলতে চায়। প্রাথমিক কিছু কথাবার্তা তারা বলতেই পারেন, এটা কূটনৈতিক নিয়মের মধ্যে আছে, প্রোটোকলের মধ্যেই আছে। এখন আমার এই বিষয়টি যে কারণে আমি ভিডিওটা করছি সেই ভিডিওর বিষয়টি একটু ভিন্ন। সেটি হচ্ছে যে আমি মনে করি যে এই দুষ্কৃতীদের হস্তান্তর এবং তদন্তে ভারত সরকারের উচিত হবে পূর্ণ সহযোগিতা করা। কেন আমি এই কথা বলছি সেটা প্রসঙ্গে আমি যাওয়ার আগে আমি প্রথমে আপনাদের কয়েকটি মৌলিক তথ্য আরেকবার স্মরণ করিয়ে দিই যে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, তাকে হত্যা করা হয়েছিল গত 12 ডিসেম্বর, অর্থাৎ 2025-এর 12 ডিসেম্বর, যখন তিনি ঢাকায় একটি এলাকাতে নির্বাচনী প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার পরিকল্পনা ছিল যে তিনি ঢাকা 8 আসনে তিনি স্বতন্ত্র বা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এরকম একটি পরিকল্পনার কথা তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন এবং প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়। বাংলাদেশ সরকার দ্রুত হস্তক্ষেপ করে, তার চিকিৎসার উন্নত ব্যবস্থা করে, তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, কিন্তু বাঁচানো যায়নি। এই ঘটনা নিয়ে বাংলাদেশ উত্তাল হয়েছিল, সকলেরই মনে থাকবে। এবং একটা বাংলাদেশের তৎকালীন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের তরফে প্রথম থেকেই দুটি বিষয় করা হচ্ছিল। একটা হচ্ছে যে ভারত কোনোভাবে এই ঘটনার সঙ্গে জড়িত এই রকম একটা ধারণা নানানভাবে দেওয়ার চেষ্টা হয়েছে। তাই শুধু নয়, তারা একথাও বলছিল যে ভারতে পালিয়ে গিয়ে থাকতে পারে দুষ্কৃতীরা, কথাও তারা তখন থেকেই বলা শুরু করেছিল। এখন কেউ বলতেই পারেন যে অন্তর্বর্তী সরকারের যে বক্তব্য সেটাই সত্যি প্রমাণিত হলো, যারা যে দুষ্কৃতীদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে। আমার মনে হয় এই জায়গাগুলোকে খানিকটা ব্যাখ্যা করা প্রয়োজন যে সত্যি কি ঘটে থাকতে পারে বা কোন বিষয়গুলি তদন্ত করে বের করা দরকার। প্রথম বের করা দরকার যে কারা এবং কার স্বার্থে, কাদের স্বার্থে এই তরুণকে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে, এর পেছনে কাদের স্বার্থসিদ্ধি, কারা স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছিল, এইটা প্রথম বোঝা দরকার। আমি বাংলাদেশের নির্বাচন কভার করতে গিয়েছিলাম এই ফেব্রুয়ারি মাসে। তো আমি সেখানে গিয়ে কিন্তু অনেকগুলি কথা শুনেছি, যেটা আমি কলকাতায় বসেও শুনছিলাম, ওখানে গিয়ে আরও একটু বিশদে জানতে পারছিলাম যে হাদি হত্যাকাণ্ডের পেছনে তৎকালীন সরকার এবং বা তাদের যারা ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তি বা বলা চলে অন্তরাত্মা, তাদের একটা বড় হাত ছিল বলে এবং তাদের কিছু স্বার্থসিদ্ধির প্রশ্ন ছিল বলে আমি কিন্তু ঢাকাতে শুনে এসেছি। এবং এই স্বার্থসিদ্ধিটা মূলত হচ্ছে যে নির্বাচনটাকে যে কোনো মূল্যে বানচাল করে দেওয়া, অর্থাৎ সরকার নির্বাচন দিয়ে চলে যাবে এই কথাটা মুখে বলা হয়েছে, কিন্তু আবার সরকারের একাংশ তারা চাইছে যে কোনো না কোনোভাবে এমন একটা অস্থিরতা তৈরি হোক দেশে, যাতে নির্বাচন কমিশন বলতে বাধ্য হয় এবং সরকার বলতে বাধ্য হয় যে দেশে নির্বাচন করার মতন
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই। আপনাদের মনে থাকতে পারে যে একটি রাজনৈতিক দল কিন্তু একেবারে নির্বাচনের আগের দিন পর্যন্ত, একটি নয় দুটি রাজনৈতিক দল ঠিক নির্বাচনের আগের দিন পর্যন্ত তারা কিন্তু দাবি করে এসছে লাগাতারভাবে যে দেশে নির্বাচন করার মতন আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বাভাবিক পরিস্থিতি নেই। এখন আমি যেটা শুনেছি যে এইরকম দুটি রাজনৈতিক শক্তি এবং সরকারের একাংশের একটা মতলব ছিল যে এই হাদি একজন জনপ্রিয় ব্যক্তি, যদিও আমি বলবো যে আমি তার আত্মার প্রতি শোক জ্ঞাপন করছি, তার পরিবারের প্রতি, তার আত্মার প্রতি সম্মান জানিয়ে আমি বলি যে এই যে ইনকিলাব মঞ্চ, এই ইনকিলাব মঞ্চ তৈরি করা এবং হাদিকে সামনের সারিতে এগিয়ে দেওয়া, এই গোটা জিনিসটাই কিন্তু এই সমস্ত রাজনৈতিক শক্তির একটা পরিকল্পনা ছিল। হাদি ছিল মূলত এই যে উগ্রবাদী রাজনীতির একটা পুতুল মাত্র, অর্থাৎ তাকে সামনে হাজির করা হয়েছিল। তিনি বলিয়ে কইয়ে সত্যি খুব সুন্দর কথা বলতেন, সুন্দর বক্তৃতা করতেন, কথার মধ্যে যুক্তির মোড়ক ছিল। সব কথা যে গ্রহণযোগ্য হতো তা নয়, কিন্তু মানুষকে বিশ্বাসযোগ্য করাতে পারতেন, বিশ্বাস করাতে পারতেন তার কথা, অনেক গুণ তার মধ্যে ছিল। এবং সেই কারণেই এই তরুণকেই সামনের সারিতে হাজির করা হয়েছিল ইনকিলাব মঞ্চের বক্তব্য তুলে ধরার জন্যে। কিন্তু আমি যেটা জানতে পেরেছি, যেগুলি তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি, যে গোটাটার পেছনেই একটা ষড়যন্ত্র ছিল, একটা পরিকল্পনা ছিল, একটা মেটিকুলাস ডিজাইন ছিল যে নির্বাচনটা যেন শেষ পর্যন্ত না হয় এবং অন্তর্বর্তী সরকার আরও কিছুদিন থেকে যেতে পারে, যে নির্বাচন করার মতো পরিস্থিতি নেই। আপনাদের মনে থাকবে যে হাদির হত্যার পর তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ঢাকা ৮-এর বিএনপির প্রার্থী তিনি যখন হাসপাতালে যান, তার ওপরে কিন্তু হাদির সমর্থকেরা চড়াও হয় এবং তিনি ফিরে আসতে বাধ্য হন। এবং হাদির যে স্মরণ সভা হয়েছিল, সেই স্মরণ সভাতে শেষ পর্যন্ত বিএনপি নেতৃত্ব যাবেন কি না এইটা নিয়ে দলের মধ্যে অনেক দোলাচল চলছিল, যে যেভাবে দলের নেতাকে হেকেল করা হয়েছে তারপর দলের তরফে যাওয়া উচিত হবে কিনা। কিন্তু শেষ পর্যন্ত শোক সভাটি যেহেতু এক প্রকার সরকারি উদ্যোগে হয়েছে, একটা শোক দিবস হিসাবে একটা দিন ধার্য হয়েছিল এবং আরও নানাবিধ সরকারি কার্যক্রমের মধ্য দিয়ে হাদি স্মরণ হয়েছিল এবং তাকে সমাহিত করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ স্থানে, জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে। সব মিলিয়ে একটা অন্য ধরনের পরিস্থিতি এবং বিএনপি নেতৃত্ব সেই পরিস্থিতিতে তারা এই যে একটা আবেগ তৈরি করা হলো, আবেগের আবহ তৈরি করা হলো, সেই পরিস্থিতিতে তারা স্মরণ অনুষ্ঠানে অংশও নেয়। কিন্তু আমার কাছে আমি যেটা শুনে এসেছি যে এই হত্যাকাণ্ডের পেছনে মূল বিষয়টি ছিল হচ্ছে যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া বা নির্বাচনটাকে বানচাল করা, এবং তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো বিএনপি। তার কারণ বিএনপি যে নির্বাচন হলে এবারে ক্ষমতায় আসবে এইটা নিয়ে তো কারোর মধ্যে কোনো সংশয় ছিল না। তার কারণ আওয়ামী লীগ ময়দানে নেই, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। বিএনপি নেতৃত্ব যে এই বিষয়টি বুঝতে পেরেছিল যে নির্বাচন বানচাল করার জন্য এটা করা হয়েছে, সেই কারণেই 12ই ফেব্রুয়ারি আপনারা মিলিয়ে দেখবেন, 12ই ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশে বিএনপির শীর্ষ নেতৃত্ব তারা লন্ডনে তারেক রহমানকে স্পষ্ট জানায় যে আপনাকে ঝুঁকি নিয়ে হলেও এখনই দেশে ফিরতে হবে। আপনি যদি এখন দেশে না ফেরেন তাহলে আমাদের হাত থেকে কিন্তু খেলা বেরিয়ে যাবে, অর্থাৎ দেশের রাজনীতি আমাদের নিয়ন্ত্রণে আর থাকবে না, ভোট হবে না, ফলে আপনাকে এখনই ফিরতে হবে। আপনাদের মনে থাকবে যে তারেক রহমান দেশে ফেরার আগে বেশ কিছু তার ফেসবুক পোস্ট, যেগুলো নিয়ে খুব রীতিমতো জল্পনা তৈরি হয়েছিল যে তিনি হয়তো দেশে ফিরতে দ্বিধান্বিত বা কোনো বিশেষ মহলের অনুমতি বা কোনো বিশেষ মহলের আপত্তি আছে বা কোনো একটি বিশেষ মহল অনুমতি দিতে অস্বীকার করছে বলে তার ফিরতে বিলম্ব হচ্ছে। কিন্তু আমি যেটা জেনেছি যে বিএনপির শীর্ষ নেতৃত্ব অর্থাৎ দেশের নেতৃত্ব তারা তারেক রহমানকে স্পষ্ট জানিয়েছিল যে আপনাকে ফিরতে হলে এখনই ফিরতে হবে। তার কারণ খালেদা জিয়া তখন একেবারেই শয্যাশায়ী এবং তার পরিস্থিতি নিয়ে দল অত্যন্ত উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে যদি তারেক রহমান দেশে না ফেরেন
তাহলে নির্বাচন সংক্রান্ত যে পরিস্থিতি সেটা সম্পূর্ণ বিএনপির হাতের বাইরে চলে যাবে এবং নির্বাচন হবে কিনা এই নিয়ে সংশয় তৈরি হবে। বিএনপি নেতৃত্ব বুঝেছিল যে তারেক রহমান যদি দেশে চলে আসেন তাহলে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হবে, তখন আর নির্বাচনটাকে বানচাল করার যে চেষ্টা বা মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনটা আর সফল হবে না। ফলে তারেক রহমানের ফিরে আসাটা জরুরি। এই কারণে তারেক রহমান 25 ডিসেম্বর তিনি দেশে ফিরে এলেন এবং এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন আমি ফিরে আসি যে আমি যে কথাটা বলেছি যে হাদির হত্যাকারীদের ব্যাপারে তদন্তের ব্যাপারে ভারত সরকারের পূর্ণ সহযোগিতা করা উচিত। যদিও এখানে কতগুলি বিষয় আমি বলি, কিছু নিয়মের বিষয় আছে যে এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ভারতে কবে থেকে আছেন এবং ভারতে তারা কোনো অপরাধ করেছে কিনা এটা ভারতীয় পুলিশ এবং গোয়েন্দাদের নিশ্চিত হতে হবে। তারা যদি কোনো অপরাধ এখানে করে থাকে, অর্থাৎ তারা যদি টাকা পয়সার অভাবে চুরি ডাকাতি করে থাকে বা এখানেও কোনো হত্যা করে থাকে, কোনো সুপারি কিলারের ভূমিকা পালন করে থাকে, মাদক চোরাচালান করে থাকে, যা হোক কোনো অপরাধ করে থাকে, তাহলে তাদের কিন্তু এইখানে বিচার হবে এবং সাজা হবে এবং সেই সাজা ভোগ করার পর প্রত্যর্পণের প্রশ্নটি আসবে। যেটা পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, তার স্পেশাল টাস্ক ফোর্সের কর্তারা জানিয়েছেন যে এই দুষ্কৃতীরা অর্থাৎ এই সন্দেহভাজন খুনিরা তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। তারপর তারা বিভিন্ন ভারতের বিভিন্ন অংশে ঘুরে তারা বনগাঁয় হাজির হয়েছিল যে পেট্রাপোল বেনাপোল সীমান্ত হয়ে তারা দেশে ফিরে যাবে, এই রকমই তাদের একটা ভাবনা ছিল বলে মনে করা হচ্ছে। এখন আমি যেটা বললাম যে নিয়মের একটা দীর্ঘসূত্রিতা আছে যে ভারতীয় পুলিশকে নিশ্চিত হতে হবে যে তারা এখানে কোনো ক্রাইম করেছে কিনা এবং সেই ক্রাইমে তাদের বিচার হবে, যদি তারা ক্রাইম করে থাকে সাজা ভোগ করবে, তারপর হস্তান্তর, বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। কিন্তু আমি যেটা মনে করি যে এগুলি সত্ত্বেও এগুলিকে নিয়মের মধ্যে রেখেও ভারত সরকারের খানিকটা একটু কি বলা চলে যে একটু বাড়তি উদ্যোগ নিয়ে এই ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে। এই কারণে যে এই হাদি হত্যাকাণ্ডের তদন্তের সঙ্গে কিন্তু ভারতেরও একটা বিষয় জড়িত আছে। সেইটা হচ্ছে যে হাদি হত্যার পরে এই ধারণাটা দেওয়ার চেষ্টা হয়েছিল যে ভারত তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাদের নিজস্ব স্বার্থ ছিল, তারাই ভোটটাকে বানচাল করতে চাইছিল, এই রকম একটা ধারণা দেওয়ার চেষ্টা হয়েছিল। ফলে এই যে ধারণাটা, এর মধ্যে যে কোনো সত্যতা নেই এটা প্রমাণ করার জন্যে কিন্তু হাদি হত্যা তদন্তে ভারতেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার প্রয়োজন আছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ গোয়েন্দা নথি, তাদের জেরা করে যা পাওয়া যাচ্ছে, সবার আগে এটা জানা দরকার যে কার নির্দেশে বা কাদের নির্দেশে তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এদের মধ্যে একজন দাগি আসামি, চাঁদাবাজ বা তোলাবাজ যাই আমরা বলি না কেন, কিন্তু একজন কিন্তু ব্যবসায়ী। তারা কেন এই ঘটনা ঘটালো, কার নির্দেশে করলো, এইটা সামনে আসা উচিত। তার কারণ আমি যেটা বাংলাদেশে গিয়ে শুনে এসেছি অনেকের মুখে যে এটা গোটাটাই ছিল আসলে নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্যে এই গোটা বিষয়টি ঘটানো হয়েছিল। এবং আপনাদের মনে থাকবে যে সেই সময় দুটি রাজনৈতিক দল কিভাবে তারা হাদি হত্যাকাণ্ডের ঘটনাটিকে নিয়ে গোটা বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছিল। এই অস্থিরতা তৈরির মূল উদ্দেশ্যও কিন্তু ছিল নির্বাচনটাকে যে কোনো করে হোক বাতিল করা এবং তারপর দেশকে আরও অস্থির করে তুলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা ইনিংসকে আরও দীর্ঘায়িত করা, এটাই ছিল তাদের উদ্দেশ্য। ফলে আমার মনে হয় যে ভারতের দিকে যে আঙুল তোলার চেষ্টা হয়েছিল সেটা যে একটা ষড়যন্ত্র ছিল, একটা মেটিকুলাস ডিজাইন ছিল, এটাও খোলসা হওয়া দরকার। এই কারণেও ভারত সরকারের তরফে, ভারতের এজেন্সিগুলির তরফে হাদির হত্যার তদন্তে এই যে দুষ্কৃতী তাদের পূর্ণ কি বলা যায় একেবারে ছানবিল করে জেরা করে তাদের কাছ থেকে এই বিষয়টি ভারত সরকারকেও স্পষ্ট হতে হবে যে এই হাদি হত্যাকাণ্ডের পেছনে মূল কারিগরটি কে, কার ইচ্ছা পূরণের জন্যে এই সুপারি কিলাররা হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল।
প্রাথমিকভাবে আমি বলবো যে একটা সহযোগিতার বিষয় কিন্তু মানে সামনে এসেছে, দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বাংলাদেশে নতুন সরকার এসছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সদ্য, এখনো 1 মাস তাদের হয়নি, কিন্তু ইতিমধ্যেই ভারত কিন্তু এই যে হাদি হত্যাকারী এদেরকে তারা গ্রেপ্তার করেছে, ভারতের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ। ফলে ভারত এই বিষয়টিতে যে যথেষ্ট গুরুত্ব দিয়েছে, এইটা এই গ্রেপ্তারের ঘটনাতে খুব স্পষ্ট। বাংলাদেশের সেনাবাহিনীর যে বিবৃতি, তারা বলেছে যে তারা কিছু ইনপুটস দিয়েছিল, হতেই পারে তারা ইনপুটস দিয়ে থাকতে পারে, এবং তাহলে বলতে হবে যে যৌথভাবেই এই উদ্যোগে এই হাদি হত্যাকারীরা ভারতের ভূখণ্ডে তারা গ্রেপ্তার হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মেঘালয় দিয়ে ঢুকুক আর যেখান দিয়েই তারা ভারতে ঢুকুক না কেন, তাদের ভারতে ঢুকিয়ে দেওয়া, এইটার পেছনেও কোনো চক্র, যে কোন চক্র কাজ করলো সেটাও কিন্তু সামনে আসা দরকার। এবং যে ঘটনার উদ্দেশ্য নিয়ে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তাতেই খুনিদের বাংলাদেশের ভেতর থেকেই কোনো বিশেষ শক্তি তাদেরকে নিরাপদে মেঘালয় সীমান্ত পার করিয়ে দিয়েছিল, এই রকম একটা ধারণা বা এরকম একটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। তার কারণ মেঘালয় সীমান্ত পর্যন্ত যাওয়া মানে হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে একেবারে দীর্ঘ পথ, ঢাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মানে বাংলাদেশের উত্তর প্রান্তে পৌঁছতে হয়েছে তাদের। এই দীর্ঘ পথে কোনো বাংলাদেশের কোনো পুলিশ এজেন্সি এই দুষ্কৃতীদের ধরতে পারলো না কেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। ফলে তারা কি ধরতে পারলো না, নাকি তাদের কাছে অন্য কোনো নির্দেশ ছিল যে এদের নিরাপদে সীমান্ত পার করে দিতে হবে? এই বিষয়গুলি কিন্তু তদন্তে স্পষ্ট হওয়া দরকার, এবং এখানে ভারত এবং বাংলাদেশ যৌথভাবেই এই তদন্ত করা দরকার। বাংলাদেশেরও উচিত হবে যে ভারতের বিরুদ্ধে যে এই হত্যাকাণ্ডে যে ভারতের নাম জড়ানোর চেষ্টা হচ্ছিল, সেটা যে একটা মেটিকুলাস ডিজাইন, এই বিষয়টি স্পষ্ট করা, এবং দ্বিপাক্ষিক সম্পর্ক যদি সত্যি উন্নত করতে হয়, আমি বলবো যে বাংলাদেশে ভারত বারে বারেই দীর্ঘদিন মানে প্রথম থেকেই তারা বলছিল হাসিনা সরকারের পতনের পর যে নির্বাচিত সরকার আসুক। আমি বলবো যে হাদি কাণ্ডে যারা মানে মূল অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এইটা একটা বড় সহযোগিতার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে দুই দেশের দুটি নির্বাচিত সরকারের মধ্যে। এখন দুই দেশকে যৌথভাবে তদন্ত করে গোটা জিনিসটা স্পষ্ট করা দরকার। তার কারণ বাংলাদেশের অভ্যন্তরে একটা হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ডে যেটা জানা যাচ্ছে যে নির্বাচন বানচালের চেষ্টার জন্যে সেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল। এমন একটি অপরাধে ভারতকে যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই জিনিসটা, মুখোশটা খোলা দরকার যে কারা কি উদ্দেশ্যে হাদিকে হত্যা করিয়েছিল। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।